তোমরা যদি এই খেলাটা খেলতে চাও ইসাল, তোমরা একদম ক্লিয়ার একটা মেসেজ রাখো যে এর পরবর্তী সময় তোমাদেরকে যে জিনিস দিয়ে উড়ানো হবে সেই জিনিসটা আসতে এত অল্প সময় লাগবে যে তোমরা তোমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা কোনো কিছুতে মাল কারাইতে পারবে না, কারণ তোমরা হাত দিতেছো কোথায়? ইরানের কলিজায়। এত সোজা জিনিসটা। নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে এখন থেকে আরো 2 ঘন্টা আগে, পৌনে 2 ঘন্টা আগে গ্রেপ্তার হয়েছে ফ্রান্সে। কেন পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হলো? গ্রেপ্তার কি বাংলাদেশ সরকার করাইলো নাকি ওই দেশের সরকার করাইলো? বিস্তারিত তার হাতে হাতকড়া পরে নিয়ে যাচ্ছে, সেই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি। বেগম পাড়াতে যে সকল বেগমরা রয়েছেন এবং বেগমদের যে সকল ছেলে সন্তান রয়েছেন এবং যে সকল বেগমরা তাদের সাহেবদেরকে বাদ দিয়ে সেখানে একটি আলাদা ভুবন গড়ে তুলেছেন, প্রেমের ভুবন, রোমাঞ্চের ভুবন, ভোগের ভুবন, বিলাসের ভুবন কিংবা বিত্ত অথবা বৈভবের ভুবন, তারা রীতিমতো পথের ভিখারিতে পরিণত হবেন। এর বাইরে অনেককে জেলে যেতে হবে এবং অনেককে সেই দেশ থেকে অপমানিত করে, লাঞ্ছিত করে একেবারে পুশ ব্যাক করা হবে বাংলাদেশে। কিন্তু আসলে হয় না, সংকট আসলে এত দিকে, এত তীব্র, কোনো না কোনো দিক থেকে আসলে থলের বিড়াল বেরিয়ে যাবেই। দর্শক, এইমাত্র পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে গ্রেপ্তার হলো, কিন্তু প্রিয় দর্শক এখন প্রশ্ন উঠছে তাকে ঠিক কারা গ্রেপ্তার করালো? তাকে কি ফ্রান্স কর্তৃপক্ষই গ্রেপ্তার করালো নাকি বাংলাদেশ থেকে কোনোভাবে তাদেরকে গ্রেপ্তার করানো হলো বা তাকে গ্রেপ্তার করানো হলো? প্রিয় দর্শক, সেটি আশা করছি আপনারা নিউজটি দেখলেই বুঝতে পারবেন, কেননা কমরেড সামাদ এমন কিছু তথ্য বা এমন একটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরেছেন, এমনকি তিনি বলে দিয়েছেন মাত্র 1 ঘন্টা বা 2 ঘন্টা আগেই তিনি গ্রেপ্তার হয়েছেন এবং এই বিষয়টাকে উদ্দেশ্য করে তিনি কিছু প্রমাণ এবং দলিলও দিয়েছেন এবং তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি কাদের এজেন্ট সব কিছু বা পিনাকি ভট্টাচার্যকে উদ্দেশ্য করে যা যা তিনি জানেন সকল কিছু প্রকাশ করে দিয়েছেন। তো সেই তথ্যগুলো এখন আপনারাও জানতে চলেছেন। এমনকি প্রিয় দর্শক, দ্বিতীয়ত সাংবাদিক জাহিদুর রহমান আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন, যেখানে তিনি বলেছেন ডলার সংকটের ভয়াবহ এক পরিস্থিতি মোকাবেলা করতে যাচ্ছে সরকার। কিন্তু প্রিয় দর্শক, তিনি এরই সাথে প্রশ্ন তুলেছেন, এই সংকট কি আদৌ মোকাবেলা করতে পারবে সরকার, নাকি এই সংকট মোকাবেলা করতে গিয়েই তিনি যে কোনো ধরনের যে কোনো একটি কায়দায় পড়ে যাবেন? কেননা প্রিয় দর্শক, বিরোধী দলগুলো কিন্তু সময়ের অপেক্ষায় রয়েছে, যে কোনো একটা সময় বা ঝোপ বুঝে কোপ তারা মারার জন্যই অপেক্ষা করছে। তো প্রিয় দর্শক, তিনি এ নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। এমনকি প্রিয় দর্শক, তৃতীয়ত আপনাদের সামনে আরও একটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেখানে গোলাম মাওলা রনি সাহেব বলেছেন যারা বেগম পাড়ায় রয়েছেন তাদের জন্য রেড অ্যালার্ট, বা তাদের যত সয় সম্পত্তি সেখানে গড়ে তুলেছেন সেগুলো যে কোনো মুহূর্তে বাজেয়াপ্ত হতে চলেছে। কিন্তু প্রিয় দর্শক, হঠাৎ করে বেগম পাড়ার দিকে নজর পড়ল কেন যুক্তরাষ্ট্র বা কানাডার, সেটাই এখন দেখার বিষয়। এবং এই লিস্টে বা এই বেগম পাড়ায় ঠিক কাদের কাদের সম্পদ রয়েছে এবং কাদের কাদের সম্পদ বাজেয়াপ্ত হতে চলেছে, সমস্ত কিছুই আজকের এই নিউজের মাধ্যমে জানতে চলেছেন। এমনকি প্রিয় দর্শক, এরই ধারাবাহিকতায় সর্বশেষে আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন, যেখানে ইরান তাদের এক কথার উপর রয়েছে যে শুধুমাত্র ইসরায়েল যদি তাদের উপর কোনো ধরনের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তাহলে এক টার্গেটে বা কয়েক সেকেন্ডের মধ্যে তারা এমন কিছু একটা ঘটাবে বা করে বসবে যেটা সামাল দেওয়ার ক্ষমতা ইসরায়েলের নেই। প্রিয় দর্শক, তাদের কাছে কি এমন রয়েছে বা কিসের ভয় এত পশ্চিমাদের? প্রিয় দর্শক, আমরা কিন্তু সকলেই একটা জিনিস জানি বা বুঝি যে বিশ্ব মোড়ল হিসেবে যুক্তরাষ্ট্র রয়েছে, কিন্তু প্রিয় দর্শক ইদানিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের কথা কেউই শুনছে না। প্রিয় দর্শক, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে অনেকেই বলার চেষ্টা করছে তৃতীয় বিশ্বযুদ্ধের আর বেশি দেরি নেই। তো প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি দেখুন, তাহলেই আপনারা সকল বিষয় জানতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। তোমরা যদি এই খেলাটা খেলতে চাও ইসাল, তোমরা একদম ক্লিয়ার একটা মেসেজ রাখো যে এর পরবর্তী সময় তোমাদেরকে যে জিনিস দিয়ে উড়ানো হবে সেই জিনিসটা আসতে এত অল্প সময় লাগবে যে তোমরা তোমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা কোনো কিছুতে মাল কারাইতে পারবে না, কারণ তোমরা হাত দিতেছো কোথায়? ইরানের কলিজায়। এত সোজা জিনিসটা। আর ইরান কেন পাইতে বসে রয়েছে না? দর্শক, পশ্চিমাদের নানান নিষেধাজ্ঞা, জাতিসংঘের যে উদ্বেগ আছে, সকল কিছুকে পাশ কাটিয়ে ইসরায়েল কিন্তু ইরানে একটা বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে, যেটা স্পষ্ট গোয়েন্দা তথ্যগুলোর দেওয়া বরাতে বলা হচ্ছে যে ইরানও সেই অবস্থানে নিজেদের প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছে। ইসরায়েলের ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে এবার নিজেদের
কি বলা হয়েছে সামরিক ভান্ডারে থাকা সম্ভবত কিছু ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। আর এগুলো টার্গেট হচ্ছে ইরানের নিজস্ব যেই পারমাণবিক স্থাপনা সেগুলো। আর অ্যাজ এ রেজাল্ট ইরানও নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে আপনার পারমাণবিক কর্মসংস্থার যেই কর্মকাণ্ড আছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বিষয়টিকে নিশ্চিত করে বলছেন যে আপনার হামলার প্রতিশোধ হিসাবে ইরানের পারমাণবিক স্থাপনাই সম্ভবত ইসরায়েলের টার্গেট, আর সেখানেই হামলা সম্ভবত ইসরায়েল চালাবে। তিনি বলছেন আমরাও এইরকম আশঙ্কায় আছি এবং আমরা যা বলতে পারি তেহরান আমাদের পরিদর্শকদের মানে ইরান সরকার বলছে যে আমরা যেসব পারমাণবিক স্থাপনাগুলো প্রতিদিন পরিদর্শন করছি সেগুলো নিরাপত্তার খাতিরে বন্ধ থাকবে। এই পারমাণবিক স্থাপনাগুলোর চালু করার কথা থাকলেও পরিদর্শকরা না আসায় সেগুলোকে চালু হয়নি। এবং কি আপনার ইরান বলছে যে যদি ইসরায়েল পাল্টা কোনো হামলা চালায় তাহলে ইসরায়েলের অস্তিত্ব ওয়ান কাইন্ড অফ ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য ইরানের যা যা করার দরকার ইরান তাই করবে। এখন ইরানের কি আসলে সেই ক্যাপাবিলিটি আছে? শতভাগই আছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে ইরানের সামরিক শক্তি বনাম ইসরায়েলের সামরিক শক্তি। যদি মাত্র যে ইরানকে কেউ সহযোগিতা না করলেও চলবে, কিন্তু ইসরায়েলকে যদি কেউ সহযোগিতা না করে তাহলে ধরেন একটা আওয়াজ হবে শুধু চারদিক থেকে, একটা আওয়াজে কিন্তু খেলাটা অন্যদিকে চলে যাবে। এখন আসেন ইরানের পরমাণু বিষয়গুলোকে নিয়ে কেন টার্গেট? কারণ ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো বানাচ্ছে, আপনারা দেখছেন যে ইসরায়েল আন্তর্জাতিকভাবে সমর্থন চাইছে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির উপর নিষেধাজ্ঞা দিতে। কারণ কি? কারণ এই ক্ষেপণাস্ত্রগুলো এত অত্যাধুনিক প্রযুক্তি যেগুলোতে পারমাণবিক ওয়ারহেড লাগাইয়া চাইলে সোজা ইসরায়েলের ভূমিতে পাঠাইতে পারে ইরান। আর আপনারা জানেন যে আন্তর্জাতিক পরমাণু সংস্থা থেকে অনেক আগেই কিন্তু এক ধরনের বিচ্ছিন্ন হয়ে গেছে ইরান। কারণ ইরান কি বানাচ্ছে, ইরান কি বানাবে, এটা নিয়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থা কাদের আন্ডারে চলে? আমেরিকার আন্ডারে চলে। সো এইখানের যেন কোনো তথ্য ওইখানে না যায়, এই কারণে ইরান কিন্তু কৌশলে তাদের পারমাণবিক কর্মসূচির অনেক কিছুই এমন এমন জায়গায় করছে যেখানে সারা বিশ্বের কোনো চোখ পৌঁছায় না। মিনস ইরান বিভিন্ন পাহাড়ের পাদদেশে মাটির অনেক গভীরে তারা কিন্তু তাদের এই পারমাণবিক কর্মসংস্থা কি বলে যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে এই হামলার বিষয়ে একটা মজার বিষয় হচ্ছে যে ইরানে পাল্টা এই হামলা চালানো বা ইরানের পরমাণু স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলের যে যুদ্ধকালীন মন্ত্রিসভা আছে তারা আবার দুইটা টিমে বিভক্ত। একটা টিম বলছে যে এখন কোনোভাবেই ইরানের বিরুদ্ধে অভিযান চালানো উচিত না, তাহলে যে বৈশ্বিক জনমত বা একটা পজিটিভ সাপোর্ট ইসরায়েল পাচ্ছে, সহানুভূতি পাচ্ছে, সেখান থেকে আপনার ইসরায়েল কিন্তু বিষয়টা হারাই ফেলবে। বাট আরেকটা টিম বলছে না, এই মুহূর্তেই আপনার হামলার জবাব দেওয়া উচিত, না হলে ইরানকে কি বলে যে চোখের বিনিময়ে চোখ এরকম একটা অ্যাক্টিভিটিস তারা না করলে ইরান আরও ভবিষ্যতে বড় ধরনের ঘটনা ঘটাবে, যেটা আসলে অনেক ক্ষতি হয়ে যাবে। তবে দিন শেষে ইরানের বিরুদ্ধে ইসরায়েল কিন্তু অভিযান চালাবে 100%, এবং সেটা 100% ইরানের পরমাণু স্থাপনাগুলোকে টার্গেট করে। বাট কয়টাতে করবে? ইরানের ধরেন অনেকগুলো পরমাণু কর্মসূচি বিভিন্ন জায়গায় চলে, দৃশ্যত আর অদৃশ্যগুলোর তো হিসাব নাই। এমনকি সবচেয়ে মজার বিষয় হচ্ছে গ্লোবাল ফায়ার, যেই সামরিক শক্তি যারা পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে কাজ করে সংস্থাটি, তাদের কাছেও দেখবেন ইরানের পারমাণবিক ক্ষমতা লেখা আছে 0। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ইরান তলে তলে পারমাণবিক কর্মসূচি এমন এমন জিনিসপত্র বানায় রাখছে যেগুলো লোকচক্ষুর আড়ালে বিশ্বকে ধোকা দিয়া বানাচ্ছে। তো বানাক না, সমস্যা কি? ইসরায়েল শুধু আঘাত করে দেখুক এর পরের খেলাটা কি হয়। যুদ্ধ যেহেতু লাগছে ভালো করে লাগুক, তবে ইরানের মাথায় রাখতে হবে যে এই যুদ্ধের মধ্যে যেন আমাদের গা ওই যে যা ওইখানের বীররা বা ওই এলাকার জনগণের ইস্যুটা হারাই না যায়। ইরানের ফোকাস করা উচিত এবার ওই অঞ্চলটা নিয়ে, যে হ্যাঁ এবার তোমরা ওই অঞ্চল থেকে বের হও, নয়তো তোমাদেরকে আমরা আবার পাল্টা জবাব দেবো। এরকম একটা ফোর্স কিন্তু ইরানের উচিত আবার ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করা, তাহলে একসাথেই সকল কিছুর একটা সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। বাকিটা আল্লাহর ইচ্ছা। যেমন ধরুন বাংলাদেশ ব্যাংক ডলারের দাম কমাচ্ছে, সর্বশেষ 25 পয়সা কমালো, এর আগে 25 পয়সা, তার আগে সম্ভবত 50 পয়সা, এভাবে কমাচ্ছে। মানে বাংলাদেশের ডলারের অবস্থা এখন এত ভালো যে ডলারের দাম কমিয়ে দিতে পারছে অফিসিয়ালি। পরিস্থিতি কি তা ছিল? আসলে আদতে তা ছিল? আমরা তো এই দেশে বসবাস করি, আমরা তো এই পরিস্থিতিগুলোর সাথে, মানে আমি একেবারে ডলারের জন্য আমাকে বিরাট কিছু হতে হবে তা না, বিরাট ইম্পোর্টার হতে হবে তা না। আমরা খুব সাধারণ কারণ, একেবারে ন্যূনতম যে জরুরি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের অনেকে স্বাস্থ্যের কারণে, চিকিৎসার কারণে যারা এফোর্ড করতে পারি, এফোর্ড করতে না পারলে আমরা জমি জমা বেচে অনেক দূরেও না ভারতেও যেতে চাই। মানে আমাদের হেলথ সিস্টেমের উপরও, এই হেলথ সিস্টেমটাও আমরা ঠিক সেভাবে গড়ে উঠতে পারি নাই, তুলতে পারি নাই, যেটার কারণে আমরা ফুললি রিলাই করি। সো চিকিৎসার মতো কারণেও তো আমরা যাই, আমরা কেউ পড়তে যাই, শুধু বিলাসী ভ্রমণ টমন না। তার মানে আমরা ডলারের দাম কত, টাকার বিনিময়ে আমরা খুব হাড়ে হাড়ে টের পাই, কিন্তু আমাদেরকে ইলুশন দেওয়া হয় যে না ডলারের অবস্থা খুব ভালো আছে। কিন্তু আসলে হয় না, সংকট আসলে এত দিকে, এত তীব্র, কোনো না কোনো দিক থেকে আসলে থলের বেড়াল বেরিয়ে যাবেই, এটা অনিবার্য, কিছু করার নেই। প্রচুর নিউজ যেগুলো সিস্টেম্যাটিকলি আমরা দেখছিলাম যে আমাদের এলসি খোলা যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি ধরনের নিউজ সমানে আসছে, এর মধ্যে একটা খুবই এক্সট্রিম নিউজ আসলো, তাতে বলছে যে থলের বেড়াল বেরিয়ে যায়। বণিক বার্তার একটা হেডলাইন, উড়োজাহাজের জ্বালানি সংকটে দেশ মজুদ ফুরাচ্ছে কাল, এটা হেডলাইন। এখানে বলা হচ্ছে উড়োজাহাজের জ্বালানি জেট A1 ফুয়েলের মজুদ দেশে যা আছে তা আগামীকালই শেষ হয়ে যাবে। আজকের মধ্যে জেট ফুয়েল নিয়ে জাহাজ না এলে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায়ই থাকবে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের। মূলত বিদেশি প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ করতে না পারায় সরবরাহ কমানো এবং শিপমেন্ট পিছিয়ে দেওয়ার পর বাতিলের এই সংকট তৈরি হয়েছে, শিপমেন্ট বাতিল হয়ে গেছিল। সর্বশেষ 20 ডিসেম্বর পর্যন্ত জেট ফুয়েলের মজুদ ছিল 17,700 টন, প্রতিদিনের চাহিদা রয়েছে 1,508 টনের মতো। সেই হিসাবে আগামীকাল মানে কিছু রেসিডুয়াল ফুয়েল রেখে দিতে হয়, তাতে এই হিসাবটা হবে। কেন হচ্ছে এটা? দেশের
চাহিদা পূরণের জন্য আপনি পুরোটাই আসলে ইম্পোর্ট করেন। ইম্পোর্ট করার কারণে যেটা এখন সমস্যা বেঁধে গেছে, ব্যাপারটা আমি একটু পড়ি এই জায়গাটা। দেশের চাহিদা পূরণে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে বিপিসি। পরিশোধিত বিভিন্ন গ্রেডের জ্বালানি তেলের মধ্যে ডিজেলের সিংহভাগ এবং জেট A1 এর শতভাগই আমদানি করে রাষ্ট্রায়ত্ত সংস্থা। তাদের কাছে জ্বালানি তেল সরবরাহকারী 6টি বিদেশি প্রতিষ্ঠানের পাওনা রয়েছে $29,59,60,000। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা সে অর্থ পরিশোধের তাগাদা দিলেও দেশের ডলার সংকট থাকায় বিপিসি দিতে পারছে না। এমনকি এসব বকেয়া সোনালী অগ্রণী ও জনতা ব্যাংকের দায় থাকায় এসব ব্যাংকের নতুন এলসিও গ্রহণ করছে না সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। এ কারণে প্রতি মাসে বেশ কয়েকটি জ্বালানির চালান কয়েক দফায় পিছিয়েও দেওয়া হয়। তাই জ্বালানির মজুদ ফুরিয়ে আসে এবং আগামী জ্বালানি বুকিংয়ের জন্য রূপালী ব্যাংকের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে। খেয়াল করি আমরা 3টা ব্যাংক, সোনালী অগ্রণী ও জনতা, এগুলোর অলরেডি ও তার এলসি ক্লিয়ার করতে পারে নাই, প্রিভিয়াস কোনো দায় ক্লিয়ার করতে পারে নাই, তাই তাদের এলসিও নিচ্ছে না। ফলে এখন রূপালী ব্যাংকের মাধ্যমে চেষ্টা করছে। অঙ্কটা কত? অঙ্কটা হচ্ছে $29 কোটি। এটা আজকের না, বেশ কয়েক মাস থেকে আমরা জানি এই অঙ্কটা জমছে, মানে এই অঙ্কটা 29-এর নিচে নামছে না। তার মানে আপনি দিচ্ছেন, কিছু দিচ্ছেন, আসছে, কিন্তু এই অঙ্ক আর কমাতে পারছেন না। আমি প্রায় একটা কথা বলি, সেটা হচ্ছে একটা দেশের আসলে যখন দেশ ডলার নিয়ে সংকট থাকে, আমি এক ধরনের ভবিষ্যৎবাণী করেছিলাম যে সরকার 2-3টা জায়গায় চেষ্টা করবে হাত খুলে খরচ করার জন্য। হাত খুলে খরচ করার জন্য আমি একটু এই ব্যাপারটা একটু বুঝি। একটা হচ্ছে আপনার খাদ্যশস্য আমদানি, খাদ্য শুধু না, খাদ্যশস্য, যেমন ধরুন পেঁয়াজ, পেঁয়াজ কম আসলো, পেঁয়াজ কম আসায় অস্থিরতা তৈরি হওয়ার ঝুঁকি কম। পেঁয়াজের দাম 300, 500, 1000 হয়ে গেল, মানুষ পেঁয়াজ খাওয়া বাদ দেবে, কিন্তু এটা অস্থিরতা তৈরি করবে না, সাথে মানুষের ক্ষুধার্ত হয়ে যাওয়ার সম্পর্ক করে। কিন্তু ফুড গ্রেইনস, এটা হচ্ছে চাল এবং গম। আমি প্রায় বলছি যে গম আজ থেকে 15-20 বছর আগেও গম ছিল মূলত ধনী লোকের খাবার, তারা রুটি, পাউরুটি, বিস্কুট এগুলো খেতেন। কিন্তু এগুলো এখন ভীষণ গরিব মানুষরাও খায়। মানে বান, আমরা দেখবো যে রিক্সা চালকরা ব্রেকের সময় কলা বান, চা দিয়ে বান খাচ্ছেন। সো এই দুটোর সাপ্লাই সরকার চেষ্টা করবে ঠিকঠাক যাতে আসে, এটা একটা জিনিস। কৃষিতে চেষ্টা করবেন, বিশেষ করে সার আমদানিটা যাতে ঠিকঠাক থাকে। এবং সবচেয়ে জরুরি কথা, জ্বালানির মধ্যে ডিজেল, আমরা খেয়াল করি এখানে ডিজেল এবং জেট পেট্রোল A1, মানে জ্বালানিটা মূলত আসলে কেরোসিনের একটা রিফাইন্ড ফর্ম। যাই হোক, তো এখানে ডিজেলটা কিন্তু মূলত গণমানুষের জ্বালানি, পেট্রোল না। যদিও ডিবেট আছে, আমরা এখন বাংলাদেশে মোটরসাইকেলের যে পরিমাণ বাড়ন্ত হয়েছে তাতে এটাও সত্য যে পেট্রোলও এখন গণমানুষ ব্যবহার করে। শুধু তাই না, পেট্রোল কিছু নিম্ন মধ্যবিত্ত মানুষেরও এক ধরনের জীবিকার জায়গা তৈরি করেছে, বা মধ্যবিত্তরাও কেউ এখন পাঠাওয়ের বাইকার হয়েছেন, বা তারা মোটরসাইকেল যারা চালাচ্ছেন তারা কেউ বিলাসী জীবনযাপন করেন না, তারা বেশিরভাগই আসলে খরচ বাঁচানোর জন্য এই বাহনটা কেনেন। সো পেট্রোল আছে, কিন্তু ডিজেল এক্সক্লুসিভলি, প্রায় এক্সক্লুসিভলি হাতে গোনা কিছু বিরাট এসইউভি আছে যেগুলো বিরাট বড় লোকের বাহন, সেরকম কিছু ডিজেল চালিত এসইউভি ছাড়া মূলত ডিজেল হচ্ছে, আমরা জানি ট্রাক চলে, বাস চলে, ট্রেন চলে, সো ডিজেল, সেচের জন্য ডিজেল লাগে। সুতরাং ডিজেল হচ্ছে মূলত গণমানুষের জ্বালানি। সো ডিজেলটাকে আপনি যাতে ঠিকঠাক মতো আসে সেই চেষ্টা করবেন, এটাই হলো বেসিক নিয়ম। কারণ এটা হলে সাধারণ মানুষের উপরে চাপ তৈরি হয়ে যায়। এবং মানে আবারও বলি যে সরকার সাধারণ মানুষের চাপ বা কষ্টকে কিন্তু কেয়ার করে তা না, কিছু আসে যায় না, ওর তো ভোট লাগে না। আমি একটু ক্লিয়ার করি জায়গাটা, সেটা হচ্ছে সরকার আসলে একটা অস্থিরতাকে ভয় পায়, যে অস্থিরতায় খাবার না পেয়ে, যে অস্থিরতায় মানুষ, ওষুধের ক্ষেত্রে সরকারের কেয়ারফুল থাকার হয়তো সিদ্ধান্ত আছে যে ওষুধটাও বা ওষুধের কাঁচামাল ঠিকঠাক মতো আসে, যদি আমরা দেখেছি সেগুলোর এলসিতে সমস্যা আছে। সরকার দেখতে চায় যে এই ধরনের খুব এসেনশিয়াল জিনিসগুলোর অভাবের কারণে যদি মানুষের অস্থিরতা এমন পর্যায়ে চলে যায় যেটা মানুষের রাস্তায় নামিয়ে আনে, মানে সরকার ভয় পায় কিন্তু ওটাকে, স্বৈরাচারী সরকারের ভয়ের জায়গা ওটা। কিন্তু সরকার কেয়ারফুল থাকে অস্থিরতা যাতে ছড়িয়ে না পড়ে, মানুষ যাতে রাস্তায় না নেমে আসে। শ্রীলঙ্কায় কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং শ্রীলঙ্কায় মানুষ স্পন্টেনিয়াসলি রাস্তায় নেমে এসেছিল। বাংলাদেশের সরকার শ্রীলঙ্কার চাইতে একটা জায়গায় কিন্তু বিপদের মধ্যে আছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কায় যখন সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে, কোনো অর্গানাইজড বিরোধী দল তাদেরকে অর্গানাইজ করে নাই, তারা স্পন্টেনিয়াসলি নেমে এসেছিল। কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন শ্রীলঙ্কার পর্যায়ে যায় নাই, কিন্তু ওই পর্যায়ে যেতে হবে না, কারণ বাংলাদেশের সরকারের পথের এক বিরাট কাঁটা আছে, বিএনপি এবং আরও কিছু বিরোধী দলের একটা জোট আছে, যারা মানুষকে এই ব্যাপারে রাস্তায় আসতে উদ্বুদ্ধ করবে, অর্গানাইজ করবে। সুতরাং এই ঝুঁকির জায়গাটা কিন্তু সরকারের আছে। আমি ধারণা করি সরকার এটা বোঝেও যে এই অর্গানাইজ বিরোধী দলের কারণে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে হবে না। বাংলাদেশ তারও আগে অস্থিরতা, মানুষের মতো খারাপ অবস্থা আছে। মানুষ যখন রাস্তায় সাধারণ রাজনৈতিক দলগুলো নামে অবস্থান তৈরি করে, সাধারণ মানুষ যুক্ত হয়। এই জন্যই আমরা খেয়াল করবো বিএনপিকে রাস্তায় থাকা কোনো কিছু করতে আওয়ামী লীগ দিচ্ছে না। তার ভয় বিএনপি তো বটেই, অ্যাট দ্য সেম টাইম কোটি কোটি সাধারণ মানুষ যুক্ত হয়ে যাবে, কিন্তু গণঅভ্যুত্থানের পরিস্থিতি বাংলাদেশে আসলে বিরাজ করে। সে কারণে দেখবেন বিএনপিকে রাস্তায় থাকা জড়িত কোনো কিছুতে সে দেয় না। নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে এখন থেকে আরো 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে গ্রেপ্তার হয়েছেন ফ্রান্সে। কেন পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হলো? গ্রেপ্তার কি বাংলাদেশ সরকার করাইলো নাকি ওই দেশের সরকার করাইলো? বিস্তারিত তার হাতে হাত করা পরে নিয়ে যাচ্ছে, সেই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি এবং সাক্ষাৎকারে আপনাদের দেখাচ্ছি। তা আগে আমি 1 মিনিট বলে নিয়ে দেখালে পরে আপনাদের জন্য সুবিধা হবে।
পিনাকি ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছেন ওখানে। পিনাকি ভট্টাচার্যকে নতুন করে কোনো পরিচয় দিতে হবে আপনাদের সামনে? পরিচয়ের কি দরকার আছে? আমার তো মনে হয় দরকার নাই। তাহলে পিনাকি ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছেন একটা কারণে, সে খালিদ বিন ওয়ালিদ, ইসলামের যে সেনাপতি ছিল 1400 বছর আগে, তাকে নিয়ে একটা ভিডিও বানাইছে সে, এবং সে মুসলিম বিশ্বকে জিহাদের জন্য ডাক দিয়েছে। তা আমার মুখের কথা না, ওই ভিডিওটাও দেখাই যে কোন ভিডিওর কারণে সে গ্রেপ্তার হয়েছে। আর দেখেন যে গ্রেপ্তার হওয়ার পরে তাকে হাতে হ্যান্ডকাপ পরানো অবস্থায় তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এই পিনাকিকে আমি একটা কারণে খালি এই জুতার পিটা করতে চাই, এই শুয়োর বাচ্চাকে একটা পাইলে পারে দুই গাল এই জুতা দিয়ে পিটাইয়া। এটা কম দামি, জুতাটা কম দামি, হ্যাঁ কম দামি হলেও বাসে পরার জুতা, এটা দিয়াই এই শুয়োর বাচ্চারে এমন চটকান চটকাইতাম দুই গালে, এক সময় দেখা যেত তার দাঁত দুধ পড়ে যেত, এই দিয়ে পড়ে যেত। শালা শুয়োর বাচ্চা বলবেন যে কেন ভাই আপনি মারবেন কেন? আরে ভাই, গণজাগরণ মঞ্চ শীর্ষ নেতা ছিল সে নিজে এই যে ছাপড়া চত্বরে যে হুজুরদের সমাবেশ হয়েছিল 2013 সালে, সে নিজের নেতৃত্ব দিচ্ছে গণজাগরণ মঞ্চের, ওখান থেকে সে এদেরকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে। আমি ওই বক্তব্যগুলো খুঁজতেছি, আমি দেখেন আর ওই স্লোগানগুলো আমি খুঁজতেছি। কতে কাদের মোল্লা ফাঁসি চাই, জামাত বিচার চাই, সে করছে। তাহলে ওরা জুতা মারলাম কেন? শুয়োর বাচ্চা, তুই কি কারণে? তুই তো কমিউনিস্ট ছিলি, তুই গণজাগরণ মঞ্চ করলি, তুই হুজুরদের বিরুদ্ধে এখানে অভিযান চালালি, তুই সেই কথাগুলো তুই কিভাবে এখন কাইন্দা কেটে মানুষের উপরে দোষ চাপাস? দোষ তো তোর হলে সবার আগে গেল। এই কান্দার পরে এই নষ্ট ব্রাহ্মণরে এখন বাংলাদেশের আমাদের যারা মুসলমান আছে, এরা তো সহজ সরল ধর্মপ্রাণ, এরা চিন্তা করতেছে যে একজন হিন্দু হইয়াও সে যখন এইভাবে কান্দাকাটি করতেছে মুসলমানের জন্য, হাই হাই, তাহলে তো সে অনেক আমাদের ভাই। এই তার ভিডিও সবাই দেখা শুরু করলো, এমন ভাবে দেখা শুরু করলো ওর ভিডিও, মাদ্রাসায় বসে মসজিদে বসে তার ভিডিও সব দেখতেছে। এখন সে মাসে 8 থেকে 10 লক্ষ টাকা কামাই করে শুধু ইউটিউব আর ফেসবুক থেকে এই ভিডিও দিয়ে। তার ভিডিও ছাড়ার লগে লগেই লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ। কারণ কি? বাংলাদেশে সে হিন্দু, কমিউনিস্ট বা সে হলো হিন্দু। তাহলে ওই হিন্দু মতে যদি সে কথা বলে, তাহলে কি কোনো মুসলমান তার ভিডিও দেখবে? সে কি 1 টাকা কামাইতে পারবে? এই কারণে চোখে গ্লিসারিন দিয়া মুসলমান কান্দাকাটি করে সে এই ভিডিওগুলো করে এইভাবে মার্কেট পেতেছে। এই জন্য বলতে চাই, সে শালা হলো সবচেয়ে বড় হিপোক্রেট। কিন্তু আমাদের মুসলমান ভাইরা বুঝে না তো, সরল সহজ মানুষ, তারা এই নাপাক নষ্ট ব্রাহ্মণ মদখোরের ভিডিও সবাই মসজিদ মাদ্রাসায় বসে দেখতেছে। তাই দেশে যারা দুর্নীতি করতেন তারাও যেভাবে আতঙ্কে রয়েছেন, এবং যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতেন বা করেছেন, তারাও কিন্তু রীতিমতো মহা আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং তাদের অনেকের মধ্যেই এখন রীতিমতো একটি কিয়ামতের শঙ্কা দেখা দিয়েছে। কারণ হলো যারা দুর্নীতিবাজ, বড় মাপের দুর্নীতিবাজ, বিশেষ করে আর্থিক খাতে যারা ব্যাপক দুর্নীতি করেছেন এবং শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিশ্বের যে সকল ধনী রাষ্ট্র রয়েছে এবং সেই সকল ধনী রাষ্ট্রের যে সকল বড় বড় শহর রয়েছে, বন্দর রয়েছে, যারা সে সকল দেশে আশ্রয় গ্রহণ করেছেন এবং একটি নিরাপদ জীবনের লোভে তারা কি করেছেন, তাদের পরিবার এবং পরিজন বিদেশে পাচার করে দিয়েছেন টাকার সঙ্গে, এবং বাংলাদেশে বসে তারা কি করছেন, এটিকে একটি লেজার স্পট হিসেবে বা ছুটি কাটানোর স্পট হিসেবে কিংবা লুটপাটের স্পট হিসেবে ব্যবহার করছেন। বাংলাদেশে থেকে তারা টাকা লুটপাট করেন এবং সেই টাকা অবৈধ উপায়ে বিদেশে তারা পাঠিয়ে দেন তাদের স্ত্রী, সন্তান, সন্ততিদের ভোগবিলাসের জন্য। অন্যদিকে তারা যে কাজ করেন, তারা বাংলাদেশে বসে, যেহেতু স্ত্রী সন্তানরা দেশে থাকে না, তারা এখানে বিভিন্ন বাইজি মহলে যান, বিভিন্ন জুয়ার আড্ডাতে যান, 5 স্টার হোটেলে যান, এবং সেখানে গিয়ে কি কি কুকর্ম করেন তার কিছু ফিরিস্তি ইদানিংকালে যেভাবে প্রকাশিত হয়েছে তা দেখে কিংবা তা শুনে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমাদের অনুভূতি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে। এই কারণে যে আমরা ভাবতেই পারি না যে একজন পদবধারী একজন বয়স্ক মানুষ তারা এতটা অশ্লীল হতে পারে, এতটা নোংরা হতে পারে, এতটা হিংস্র হতে পারে, যাকে না কোনো জন্তু, জানোয়ার তো দূরের কথা, কোনো ইবলিস শয়তানের যারা বংশধর রয়েছে তারাও কল্পনা করতে পারে না। তো ইদানিংকালে এই সমস্ত মানুষজন ধরা খাচ্ছেন, দেশে ধরা খাচ্ছেন, দেশের বাইরে ধরা খাচ্ছেন এবং ক্রমাগতভাবে ধরা খাচ্ছেন। এবং যেভাবে এই ধারা অব্যাহত রয়েছে, তাদের যে সকল বাচ্চা কাচ্চা রয়েছে, স্ত্রী পুত্র রয়েছে, তাদের যে সকল চাকর বাকর রয়েছে, যে সকল সঙ্গী সাথী রয়েছে মন্দ কাজের, আশা করা যাচ্ছে যে তারা সবাই সদল বলে ধরা খাবেন এবং নিন্দিত হবেন, লাঞ্ছিত হবেন এবং অপমানিত হবেন। তো এরই ধারাবাহিকতা কি হচ্ছে, এই যে বাংলাদেশের যারা দুর্নীতিবাজ লোকজন রয়েছেন, তারা বিদেশে টাকা পাচার করে বড় বড় শহরগুলোতে যে বাড়ি করেছেন, গাড়ি করেছেন,
রয়েছেন সেই সমস্ত এলাকাকে লোকজন তুচ্ছ করে তাচ্ছিল্য করে বেগমপাড়া বলে অভিহিত করে। তো এখন এই যে বেগমপাড়া, এটি বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। প্রথম দিকে বলা হতো বেগমপাড়া কেবলই মাত্র কানাডার বড় বড় কয়েকটি শহরে রয়েছে, কিন্তু এখন বলা হচ্ছে কেবলমাত্র কানাডাতে নয়, আমেরিকাতে আছে, ইউরোপে রয়েছে, এমনকি মধ্যপ্রাচ্যের অনেক দেশ সহ তুরস্কতেও বাংলাদেশি দুর্নীতিবাজ যারা রয়েছেন তাদের অনেক অর্থবিত্ত রয়েছে। আর মালয়েশিয়াতে সেকেন্ড হোমের নামে যে কত হাজার কোটি টাকা রয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তো এই সকল যারা দুর্নীতিবাজ রয়েছেন, ইদানিংকালে শোনা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের যে সকল লিডিং গণতান্ত্রিক দেশসমূহ রয়েছে তারা তাদের যে অর্থবিত্ত অর্থাৎ বাংলাদেশি দুর্নীতিবাজদের যে অর্থ এবং বিত্ত এগুলো বাজেয়াপ্ত করতে যাচ্ছে। এবং তাই যদি হয় তাহলে এই যে বেগমপাড়াতে যে সকল বেগমরা রয়েছেন এবং বেগমদের যে সকল ছেলে সন্তান রয়েছেন এবং যে সকল বেগমরা তাদের সাহেবদেরকে বাদ দিয়ে সেখানে একটি আলাদা ভুবন গড়ে তুলেছেন, প্রেমের ভুবন, রোমাঞ্চের ভুবন, ভোগের ভুবন, বিলাসের ভুবন কিংবা বিত্ত অথবা বৈভবের ভুবন, তারা রীতিমতো পথের ভিখারিতে পরিণত হবেন। এর বাইরে অনেককে জেলে যেতে হবে এবং অনেককে সেই দেশ থেকে অপমানিত করে, লাঞ্ছিত করে একেবারে পুশ ব্যাক করা হবে বাংলাদেশে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি প্রিয় দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াচ্ছি না, আজকের নিউজটি শেষ করছি এখানেই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।